ধন্যবাদ হাসিন আপু আপনাকে। আসলে আবুল হাসান ভাই যেগুলা বলে গেল সেগুলা আমাদের সকল শহীদ পরিবারেরই কথা। বিগত 1.5 বছর ধরে আমরা যাকে আমাদের বিপ্লবী সরকার, আসলে বিপ্লবী সরকারটা তো গঠন হয়ইনি, বিপ্লবটাকে তো প্রথমেই বিক্রি করে দেওয়া হয়েছে। এবং সবচেয়ে বড় কষ্টের কথা এখানেই বলি যে যারা বিপ্লবটাকে ধারণ করেছিল, যাদের ডাকে আমাদের সন্তানরা কোনো কিছু না ভেবেই, আমার সন্তানের বয়স 17 বছর, সে রাজনীতিও বুঝে না, সে কোনো মারপ্যাচও বুঝে না, তো তাদের ডাকে শুধু একটা ডাক দিয়েছিল নাহিদ, আসিফ ওরা, যে প্রতিটা ঘর থেকে অন্তত পক্ষে একজন করে বের হয়ে আসেন। সেখান থেকে আমার ঘর থেকে আমার সন্তান চলে গেছে। তো তাদের ডাকে আমার সন্তানরা, আমাদের সন্তানগুলা যে রাস্তায় গেল, তারাই তো বিপ্লবটাকে ধরে রাখতে পারলো না। তারা হচ্ছে যখন ক্ষমতায় গেল তখন তাদের চোখ খুলে গেল যে বিপ্লব ধারণ করব কেন, আমি এখন আমার ভোগ বিলাসিতায় আমি পূর্ণ থাকবো, আমি আমি আমার মতো করে চলতে পারবো, আমি ভোগ বিলাসিতা করে চলতে পারবো, আমি সেটাই করি। বিপ্লব আজকে করছি, আগামীতে এই বিপ্লব থাকবে না, তারাও জানে। যে এই বিপ্লবটাকে কতটুকু ধারণ করা হবে তারাও ভালো মতো জানে। এর জন্য তারা হচ্ছে বিভিন্ন দলে যুক্ত হয়ে গেছে। আজকে দেখেন এনসিপি যে গঠন করা হয়েছে, এই এনসিপির মধ্যে তাদের মধ্যেই মারামারি চলতেছে। কেউ চলে যাচ্ছে জামাতে, কেউ চলে যাচ্ছে বিএনপিতে, কেউ বলতেছে জামাত ভালো, কেউ বলতেছে বিএনপি ভালো। তাহলে তোরা কেন এক দল গঠন করতে গেলি? তোরা জামাতেই ঢুকতি, তোরা বিএনপিতে ঢুকতি, তোরা কেন এনসিপি গঠন করতে গেলি? আমাদের বাচ্চাগুলাকে তোরা কেন মারলি? আমি তো এখন ওদের দোষ দিব, আমি আওয়ামী লীগের এখন দোষ দিব না, কারণ আমাদের সন্তানদেরকে ওরা ডেকে নিয়ে গেছে, আমাদের সন্তানের খুনি এখন ওরা। ওরা আমাদের সন্তানদের জন্য কোনো বিচার করে নাই, বিচারের কোনোদিন ডাক দেয়নি। আজকে যদি আমাদের সন্তানদের বিচার নিয়ে, আজকে যেমন হাদি হত্যার বিচার নিয়ে যতটা জোরালো হচ্ছে, সার্জিসকে বলেন আওয়াজ তুলতেছে, নাহিদকে দেখেন আওয়াজ তুলতেছে, আজকে যদি তোরা আমাদের সন্তানদের প্রতি এরকম আওয়াজ তুলতি, আজকে আমাদের মাঝখান থেকে হাদি যেত না, হাদিকে মারার কেউ সাহস পেত না। আজকে হাদিকে কোনো প্রোটোকল দেয়নি, আজকে হাদির কবরকে প্রশাসন দিয়ে প্রোটোকল দিচ্ছে কেন? হাদির হাড্ডি গুড্ডি উঠাই নিয়ে যাবে দেখে? তাহলে সেই জীবিত মানুষটাকে তো তোরা কোনো প্রোটোকল দিলি না। আর ডক্টর ইউনূসের, ওনার কথা আর কি বলবো, উনি তো বসছেই নিজের ফায়দা লোটার জন্য, উনি তো আমাদের জন্য বসে নাই। উনি বসার পরে ওনার যে যতগুলা মামলা ছিল সেগুলা খারেজ করছে, ওনার গ্রামীণ ব্যাংকে যত প্রবলেম ছিল সেগুলা সলভ করছে, ওনার গ্রামীণ ইউনিভার্সিটি ওপেন করার দরকার ছিল সেটা করছে। আমাদের জন্য তো তারা কিছুই করে নাই। আমাদের সন্তানরা যে রক্ত দিয়ে গেল, আমাদের সন্তানদের রক্তের উপরে তোমরা বসলা, তুমি বসে কি করলা? তোমার বন্ধু বান্ধব, তোমার হচ্ছে ইউনিভার্সিটির জুনিয়র, তাদেরকে তোমরা উপদেষ্টা বানালা। সবার কি যোগ্যতা ছিল উপদেষ্টা হওয়ার? সেখানে তারা উপদেষ্টা করছে। ঠিক আছে, আমাদের মধ্যে থেকে আমরা বলছিলাম যে আমাদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা, যে যোগ্য প্রার্থী তাকে উপদেষ্টা বানানো হোক। সেখানেও নাহিদ ভেডু দিছে, বলছে কেন আপনাদের মধ্যে থেকে উপদেষ্টা হতে হবে? আপনারা শহীদ পরিবার, আপনাদের থেকে কেন উপদেষ্টা হতে হবে? আজকে যদি আমাদের মধ্যে থেকে উপদেষ্টা হতো তাহলে আমাদের দুঃখ কষ্ট বুঝতো। তোমরা তো যে ওই ক্ষমতায় গেছো তারাই ভোগবিলাসিতার জন্য গেছো। আজকে আসিফকে দেখেন, ভোগবিলাসিতা করার পরে সে নেমে গেছে, পদত্যাগ করছে। নাহিদ পদত্যাগ করছে। এদের এত টাকা কোথা থেকে আসলো যে তারা নির্বাচন করবে? তাদের মুখেরই কথা, নির্বাচন করতে গেলে অনেক টাকা প্রয়োজন। তাহলে তারা তো এক একজন ছিল মধ্যবিত্ত ঘরের মানুষ, আমাদের মতোই মধ্যবিত্ত। তাহলে তারা কিভাবে টাকা পেলো? এত টাকা কোথা থেকে আসলো? এগুলা কেউ প্রশ্ন করে না। করে পেয়েছে, টকশো করে পেয়েছে, আবার হান্নান মাসুদ ব্যবসা, লেখক, এরকম পরিচয় দিচ্ছে। আচ্ছা, এর আগে তাহলে এগুলা ছিল না কেন? তারা তাহলে কেন ওই যে 150 টাকা দামের জুতা পরতো, 150 টাকা দামের গেঞ্জি পরতো, ডাল ভাত খেয়ে হলে থাকতো? এগুলা জীবনও তো আমরা জীবনও তো আমরা দেখে আসছি, তাই না? আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডও কিন্তু চেক করে আসছি। যাক, সেটা বড় কথা না, তারা দল করুক, তারা নির্বাচন করুক, নির্বাচনের জন্য আমাদের কোনো সমস্যা নাই। নির্বাচন হতেই হবে, একটা নির্বাচিত সরকার আসতেই হবে।
মনে হয় যে তারা যেভাবে মানে তারা আপনাদের প্রতি খেয়াল রাখে নাই, কিন্তু বাংলাদেশের এত কোটি মানুষের প্রতি তারা খেয়াল রাখবে, এটা কি আপনি মনে করেন? 1400 শহীদ পরিবার, আরো এখন যোগ হচ্ছে 1400 শহীদ পরিবার এবং 22,000 আহত যোদ্ধারা। এই 1400 আর 22,000 কত হয়? এদেরই তো তারা খেয়াল রাখতে পারে নাই, তো ওই 17-18 কোটি মানুষের খেয়াল তারা কিভাবে রাখবে, এটা আপনারাই বোঝেন। তারপর আসতেছে হচ্ছে আমাদের যে শহীদরা, এখন পর্যন্ত আমরা জানি যে শহীদ হয়েছে 1400, কিন্তু গ্যাজেটভুক্ত কতজন? গ্যাজেটভুক্ত 800+। তো এই যে 800+, এখানেও সরকার, এই যে আমাদের রক্তের উপর দিয়ে যে সরকার বসানো হয়েছে, সে কেমন অপদার্থ সরকার, সে কেমন ব্যর্থ সরকার, যে এই পর্যন্ত আমাদের যে 1400 শহীদ, সেই 1400 শহীদের লিস্টটাই করতে পারেনি এখন পর্যন্ত। সবচেয়ে বড় কথা, আমাদের মিরপুর 10-এ, যেখানে আমার সন্তান আহনাফ শহীদ হয়েছে 4 আগস্ট 2024-এ, সেখানে আমাদের হচ্ছে একটা স্বাধীনতা চত্বর করা হয়েছে। সেই স্বাধীনতা চত্বরে আমাদের 80 জন শহীদের ফলক লাগানো হয়েছে। সেটা এত বছর, এই পুলিশ বক্সটা এত বছর তাদের কোনো প্রবলেম করেনি। মিরপুর 10-এ পুলিশ কন্ট্রোল করা কোনো প্রবলেম হয়নি। হঠাৎ করে যখন আমাদের 80 জন শহীদের ফলক লাগানো হয়েছে, তাও আমাদের এই জুলাই যোদ্ধারা নিজেদের পকেট থেকে মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে এই ফলকগুলা লাগিয়েছে। তো এখন হচ্ছে তাদের প্রবলেম হয়ে গেছে, তাদের কন্ট্রোল করা হচ্ছে না, ট্রাফিক কন্ট্রোলে প্রবলেম হচ্ছে। আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের, উত্তরের সিটি কর্পোরেশন থেকে বলা হচ্ছে যে ট্রাফিক নাকি প্রবলেম হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের শহীদের ফলকগুলা ভেঙে ফেলতে হবে। তার মানে তারা চাচ্ছে যে এই 24-এর কোনো নাম নিশানাই না থাকুক। এবং আমি কিছু রাজনীতিবিদদেরকেও দেখতে পাচ্ছি, আমাদের যে বিভিন্ন দলগুলো আছে, এর মধ্যে থেকেও এইসব কথা উঠে আসে যে জুলাই গণ অভ্যুত্থান কোনো অবদান নাই। জনাব তারেক রহমান ওনার আসার বা দেশে আসার জন্য জুলাইয়ের কোনো অবদান নেই। আমার প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ের যদি কোনো অবদানই না থাকতো, আমাদের সন্তানদের রক্তের যদি কোনো অবদান না থাকতো, তাহলে এই 16-17 বছর তারেক রহমান কেন বাংলাদেশ আসতে পারেনি?